নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, আজকে 23 নভেম্বর 2025 সাল এবং রবিবার, তাতে নিম্নচাপ তৈরি হয়ে গেছে এমনটা জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং সেই নিম্নচাপ কোনখানে তৈরি হয়েছে এবং বাংলার পাশ দিয়ে একটি ঘূর্ণিঝড় চলে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে বিভিন্ন মডেল। তো বাস্তবিক ক্ষেত্রে কি আপডেট এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, বাংলার ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা কতটা, সবশেষ তথ্য থেকে কি আমরা জানতে পারছি এবং কোনগুলি গ্রহণযোগ্য হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে থাকছে এই ভিডিওর মধ্যে আলোচনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি ইনফরমেশন কিছুটা আপনাদের আভাস দেবে যে বর্তমান সময়ে আবহাওয়া কেমন রয়েছে, আগামী দিনে কেমন আবহাওয়া আসতে পারে। এই পর্যন্ত অবশ্যই ভিডিও আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই আপনাদের জানাই, এই যে বিভিন্ন মডেল বিভিন্ন রকমভাবে দেখাচ্ছে, এগুলো বাস্তবিক ক্ষেত্রে কতটা বাস্তবে আসবে সেটা বলা সম্ভব একদমই নয়। তবে আবহাওয়া দপ্তর কী বলছেন, অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর, প্রথমেই সেটা আপনাদের জানিয়ে দেব এবং দেখিয়ে দেবো। তো এটা আপনাদের বলতে পারি, আমরা লক্ষ্য করে দেখেছিলাম যে 26 তারিখ রাত থেকে 27 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। তাই 27 তারিখে যখনই ঘূর্ণিঝড় তৈরি হবে, তখনই আমরা জানি যে ভারতীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় তৈরি হবার সময় বা ঘূর্ণিঝড় তৈরি হবার পর তার নামকরণটা প্রকাশ করেন। দেখতে পাচ্ছেন 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। সুতরাং 27 তারিখে ঘূর্ণিঝড় তৈরির একটা আশঙ্কা প্রবলভাবে রয়েছে। আর তখনই তারা পরিষ্কার করে জানিয়ে দেন যে এই ঘূর্ণিঝড় কোন জায়গায় আছড়ে পড়তে পারে, কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই যেহেতু 27 তারিখে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, তাই 27 তারিখ পর্যন্ত আমাদের সম্পূর্ণ আপডেটটা পেতে গেলে অপেক্ষা করতে হবে। তার আগে পর্যন্ত যেটুকু তারা বলেছেন সেটা দেখাবো। তারপর দুটি মডেল, গ্রহণযোগ্য মডেল, সেগুলো কি দেখাচ্ছে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। তবে এগুলো শুধু মাথায় রাখতে হবে এবং সচেতন হতে হবে, বা একটা আভাস যে এরকম হতে পারে। বাস্তবিক ক্ষেত্রে সেগুলো হবে একদমই এটা বিশ্বাস করা যায় না। তবুও যেটা মনে রাখতে হবে যে এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। তো প্রথমেই ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানালেন সেটা একবার আপনাদের জানিয়ে দেবো। যদিও আমরা সেরকম যে বিরাট কিছু দেখতে পাচ্ছি তা কিন্তু নয়, তবু আজকের দিনে যে আপডেট রয়েছে, গতকাল 22 নভেম্বর শনিবারে ভারতীয় আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই যে নিম্নচাপটা, আর এই নিম্নচাপটা রয়েছে মূলত মালয়েশিয়া এবং সংলগ্ন রয়েছে দক্ষিণ আন্দামান সাগরে। অর্থাৎ এই যে আন্দামান সাগর এবং এই যে মালয়েশিয়া, এই সংলগ্ন জায়গাতে নিম্নচাপটা তৈরি হয়েছে বা হয়ে গেছে গতকালই। আজকের যা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপটা কীরকম অবস্থায় রয়েছে, মোটামুটি একই জায়গাতে অবস্থান করছে। এই যে নিম্নচাপটা আজকে 23 তারিখের দিকে, তার কোনো বিরাট যে অগ্রগতি সেরকম আমরা দেখতে পাচ্ছি না। তবে 24 তারিখের দিকে এটা বলছেন যে ভারতীয় আবহাওয়া দপ্তর নিম্নচাপটা আরও শক্তি বৃদ্ধি করবে, শক্তি বৃদ্ধি করে একটি গভীর নিম্নচাপ আকারে আত্মপ্রকাশ করতে পারে। তো এখান থেকে যে সেরকম বিরাট কিছু আমরা দেখতে পাচ্ছি না, তবুও ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে 24 তারিখে তার শক্তি বৃদ্ধি হবে। তো সেটা আপনাদের জানিয়ে দিলাম। তো কিছুটা তো শক্তি বাড়াবেই এবং অবস্থানটা মোটামুটি সেই একই জায়গা থেকে একটু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে আসছে, এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ আগে যেখানে ঠিক এই জায়গাতে ছিল, সেখান থেকে তার পরিধিটা বেশ কিছুটা বাড়াচ্ছে। অর্থাৎ নিম্নচাপটা এই যে এই অবস্থান থেকে ঠিক এই জায়গায় এই মুহূর্তে বা যেটা আমরা দেখছি 24 তারিখে অবস্থান করতে পারে। এবার 24 তারিখের পর যেটা এখনও পর্যন্ত তাঁদের বা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন 26 তারিখের দিকে, সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরে এগোবে। এবার আমরা পরিষ্কার করে বুঝতে পারছি যে নিম্নচাপটা, গভীর নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু বেশ অনেকটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে এলো এবং অবস্থান এই মুহূর্ত বলতে যে ডেটে দেখছি সেই ডেটে, অর্থাৎ 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ আন্দামান সাগর, অর্থাৎ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন কিছুটা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ রূপে সিস্টেমটার আত্মপ্রকাশ ঘটবে।
তো সুতরাং যা পূর্বাভাস মালয়েশিয়া সংলগ্ন জায়গায় নিম্নচাপ, সেটা সরে আসছে আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। এই পর্যন্তই রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবং তারা বলেছেন যে সিস্টেমটা বেশ শক্তি বাড়াতে পারে এমন একটা আশঙ্কার কথা তারা জানিয়েছেন। এরপরে আর ভারতীয় আবহাওয়া দপ্তরের কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি। আমরা 27 তারিখের দিকে লক্ষ্য রাখবো। এবার আমরা মডেলের প্রতি বেশ কিছুটা নির্ভরশীল হয়ে পড়ছি, কারণ যেহেতু আইএমডির আর কোনো আপডেট নেই। প্রথমেই আপনাদের যেটা দেখাচ্ছি ECMWF এই মডেল কি দেখাচ্ছে সেখানে একবার দেখিয়ে দেবো, তারপর শেষকালে আপনাদের জানিয়ে দেবো যে GFS মডেল কি দেখাচ্ছে বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। 27 তারিখে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে সেনিয়ার এবং তার গতিবেগ রয়েছে প্রায় 81 কিলোমিটার প্রতি ঘন্টায়। সুতরাং বেশ শক্তিশালী একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এবং 28 তারিখের দিকের যা পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম থেকে কিছুটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে একটু ওপর দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে, এবং সেটা আরও শক্তি বৃদ্ধি করছে। অর্থাৎ তার গতিবেগ প্রায় 80 থেকে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। 29 নভেম্বর তারিখের যা পূর্বাভাস, সেটা উত্তর এবং হালকা পশ্চিম ঘেঁষে এগোচ্ছে, এবং 30 নভেম্বর তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা কিন্তু প্রধানত উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে যেতে চলেছে এমন একটা সম্ভাবনা দেখাচ্ছে এই মডেল। ডিসেম্বর মাসের 1 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি সেটা রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সংলগ্ন জায়গার কাছাকাছি জায়গায় চলে যাচ্ছে, তবে সেটা আছড়ে পড়ছে না, এবং তখন তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ভয়ঙ্করভাবে প্রায় 150 কিলোমিটার বায়ু মোডে থাকতে পারে, এবং ঝাপটা মোডে আরও বেশি হতে পারে। সুতরাং একটা সিভিয়ার মোডে ঘূর্ণিঝড় তৈরির একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। ডিসেম্বর মাসের 2 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা আছড়ে পড়ল না, কিন্তু উপকূল ধরে উড়িষ্যা থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগোচ্ছে, অর্থাৎ খাড়া উত্তর এবং একটু স্লাইড উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। অর্থাৎ ওপরটা রয়েছে উত্তর, ডান দিকটা রয়েছে এই দিকটা পূর্ব। সুতরাং যেহেতু এইভাবে এগোচ্ছে তাই সেটাকে বলা হবে উত্তর পূর্ব দিকে এগোনোর চান্স দেখতে পাচ্ছি আমরা। ডিসেম্বরের 2 তারিখে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সমুদ্র সংলগ্ন জায়গা দিয়ে সেটা আস্তে আস্তে বাংলাদেশের চট্টগ্রামের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর যখন বাংলাদেশের দিকে এগোবে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছুটা কাছে চলে আসবে, একেবারে কাছে আসবে না, তখন তার গতিবেগ প্রায় 100 কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় মোডেই রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আজকের যা লাস্ট আপডেট আমরা পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি 3 তারিখের দিকে বাংলাদেশের চট্টগ্রাম এবং সংলগ্ন বরিশালের দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বা আঘাত হানতে পারে। সুতরাং ECMWF লেটেস্টভাবে যেটা দেখাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের দিকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার একটা সম্ভাবনা, তখন তার বায়ুমোটে 100 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। আর এই যে অবস্থানটা আমরা দেখতে পেলাম ঠিক কিভাবে যাচ্ছে সেটা একবার আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে সেটা আস্তে আস্তে এগোচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, পরবর্তী ক্ষেত্রে খাড়া উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা বা চান্স আমরা দেখতে পেলাম। ঠিক এইভাবে এগোচ্ছিল, পরবর্তী ক্ষেত্রে উত্তরমুখী হলো এবং তারপর সেটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা দিয়ে বাংলাদেশের দিকে এইভাবে এগিয়ে যাচ্ছে। এমনটাই একটা গ্রাফ প্রধানত আমরা দেখতে পেলাম। এর জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যদি এইভাবে এগোয়, প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মডেল দেখাচ্ছে, যদি এইভাবে সিস্টেমটা যায় তাহলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির একটা দাপট থাকবে। বিশেষ করে ঝড়ের গতিবেগ প্রায় 40 থেকে 50 থাকার সম্ভাবনা, সঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে কোন জায়গাগুলোয় আমরা দেখতে পাচ্ছি সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যে আমরা 2 তারিখের দিকে দেখতে পাচ্ছি যেহেতু পশ্চিমবঙ্গের পাশ দিয়ে চলে যাচ্ছে, তো আগে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে, এখন দেখা যাচ্ছে একটু নিচে দিয়ে যাচ্ছে। তাই নিচে দিয়ে যাওয়ার জন্য সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে বেশি বৃষ্টি হবে এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া রয়েছে সংলগ্ন কলকাতা, এদিকে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো এবং বর্ধমান, উত্তরবঙ্গ সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আর বাংলাদেশে এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই দিকে সব থেকে বেশি প্রভাবটা এই মুহূর্তের মডেল দেখাচ্ছে। বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগে প্রচণ্ড বৃষ্টির একটা চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বিভিন্ন দিনে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। তো প্রথমেই আপনাদের সেই জন্যই বলেছিলাম এগুলো মাথায় রাখতে হবে যে এরকম হতেও পারে আবার নাও পারে,
কারণ আইএমডির আপডেট এখনও পর্যন্ত যেটুকু এসেছে প্রথমেই জানিয়ে দিয়েছি, 27 তারিখে পরিপূর্ণ আপডেট আশা করছি চলে আসবে। এবার আমরা দেখার চেষ্টা করব যে জিএফএস মডেল থেকে কি আমরা লক্ষ্য করতে পারছি। তো ইসিএমডব্লিউএফ মডেল থেকে এটাই আমরা দেখতে পেলাম যে 24 পরগনা, মেদিনীপুর, পশ্চিমবঙ্গের এই দুটো জেলা, সঙ্গে রয়েছে উড়িষ্যা, এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দমকা ঝড় থাকবে। সবথেকে বেশি বৃষ্টিটা হবে বাংলাদেশের দিকে এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এদিকে সবথেকে বেশি বৃষ্টির চান্স বা সম্ভাবনা আমরা দেখতে পেলাম। জিএফএস মডেল কি দেখাচ্ছে প্রথমেই আপনাদের বায়ু মোড থেকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বায়ু মোড থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, প্রথম থেকে একটু দেখে নেব। প্রথম থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা যে আন্দামান সাগরের কাছে সিস্টেম অবশ্যই তৈরি হচ্ছে। 27 তারিখের দিকে এখানেও দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টা এখানে দেখতে পাচ্ছি আমরা খাড়া উত্তরমুখী হয়ে এগোচ্ছে। 28 তারিখে সেটা আবার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে বেঁকে যাচ্ছে, যার ফলে সেটার সম্ভাবনা রয়েছে আছড়ে পড়ার, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের দিকে আছড়ে পড়ার চান্স বা সম্ভাবনা দেখাচ্ছে জিএফএস মডেল। সেটা আছড়ে পড়তে পারে 2 ডিসেম্বর তারিখের দিকে এবং আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের দিকে। জিএফএস দেখাচ্ছে ইসিএমডব্লিউএফ যেটা আগে দেখালাম সেটা দেখাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের দিকে আছড়ে পড়তে পারে। যাই হোক, বর্তমানে জিএফএস থেকে দেখছি এবং জিএফএস থেকে এটা দেখলাম যে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার পর সেটা নিম্নচাপ রূপে পরিগণিত হতে পারে এবং নিম্নচাপটা আস্তে আস্তে যেটা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে। এর জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা এই মডেল কি দেখাচ্ছে, পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি হবে কি না, তো যেটা আমরা এই মুহূর্ত থেকে দেখতে পাচ্ছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে 30 তারিখ এবং 1 তারিখ 2 তারিখের দিকে বৃষ্টিটা সবথেকে বেশি হবে অন্ধ্রপ্রদেশ স্বাভাবিকভাবে। তারপর বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের বৃষ্টিটা আছড়ে পড়ার পর সেটা নিম্নচাপে পরিণত হয়। সেই নিম্নচাপের বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে উড়িষ্যা পর্যন্ত এগিয়ে আসছে। তার প্রভাবটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকাভাবে পড়তে পারে, অর্থাৎ কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু ওপরের দিকে জেলাগুলো যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, এছাড়া রয়েছে বর্ধমান, সেদিকে ততটা বৃষ্টি দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের দিকেও ততটা বৃষ্টি নেই, উত্তর বাংলাদেশে ততটা কিছু দেখা গেল না। তবে এর জন্য মেঘলা আকাশ অবশ্যই থাকবে, প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আর এই মেঘলা আকাশ সরে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে মূলত 5 তারিখের পর। বিশেষ করে 5 তারিখ সকালের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া মেঘমুক্ত হতে পারে, এমনই একটা সম্ভাবনার পূর্বাভাস আমরা প্রধানত দেখতে পেলাম। তো সমস্ত কিছুই আপনাদের দেখালাম যে কেমন কোথায় পরিস্থিতি থাকতে পারে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য দিক মডেল কি দেখাচ্ছে এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। এবং আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে সকালের দিকে সেরকম মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই, তাপমাত্রায় সেরকম বড় কোনো পরিবর্তন নয়। বিশেষ করে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে 19 থেকে 20 ডিগ্রি থাকবে, পশ্চিম দিকের জেলাগুলোতে 17 থেকে 19 ডিগ্রি, বর্ধমান, বীরভূম, নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ এখানে 18 থেকে 20 ডিগ্রি থাকবে, এরকমই সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাপমাত্রার ব্যাপক কোনো পরিবর্তন নয়, 16 থেকে 19 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। আর আজকে, আগামীকাল, আগামী পরশু বলা হয়েছে উত্তরবঙ্গের কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে আসামে হতে পারে, অরুণাচল প্রদেশের দিকে কোনো জায়গায় শিলাবৃষ্টি এবং খুব হালকা বৃষ্টি হতে পারে। এর কারণটা হিসাবে যেটা জানা যাচ্ছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা সেটা ওপর দিয়ে পাস করছে, তার জন্য এমন সিচুয়েশন তৈরি হতে পারে। আশা করছি ইনফরমেশন আপনাদের কাজে লেগেছে, ভালো লেগেছে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আইএমডি যখনই জানাবেন যে ঘূর্ণিঝড় কোন দিকে আছড়ে পড়তে পারে, সেটাই সবথেকে বেশি নির্ভরযোগ্য মডেলের থেকেও তখনই আপনাদের সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।